আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়ব ফিজিক্স চ্যাপ্টার 7 ওয়েভস অ্যান্ড সাউন্ডের কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনগুলো। যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আজকে সব সলভ করব। চলো ভাই শুরু করি তাইলে। ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেনটা হইল এক্সপ্লেইন ওয়াই দ্য ভেলোসিটি অফ সাউন্ড ডিফার্স ইন ওয়াটার অ্যান্ড কপার। আর হচ্ছে আমাদের কপার, দুইটার স্টেটটা কি? একটা হচ্ছে আমাদের সলিড, দুই নাম্বারটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট অ্যাটমিক স্ট্রাকচার। সেজন্য ওয়েভস ক্যান ইজিলি প্রোপাগেট। বুঝতে পারছি? সেজন্যই হইতেছে আমাদের কপারের মধ্যে সাউন্ড এর ভেলোসিটি হাই। সাউন্ডস ভেলোসিটি হায়ার। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট আমরা খুঁজবই। ঠিক আছে, কোথায় আছে? তাহলে চলো আমরা দেখি এই তিনটা পয়েন্ট যদি আমরা প্যারাগ্রাফ আকারে লিখি তাহলে কিভাবে কোথায় কোথায় পাই। তাহলে চলো, কিছুক্ষণ আগে যে আমরা লিখে আসলাম যে ভাই আমাদের ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, তারপরে কপার ইজ এ সলিড সাবস্টেন্স, দেয়ারফর দ্য অ্যাটমস ইন কপার আর মাচ ক্লোজার টুগেদার কম্পেয়ার টু দ্য মলিকিউলস ইন ওয়াটার। বুঝতে পারছি? এখন আমরা দেখতেই পারতেছি আমাদের এই লাইনটা ওরা হাইলাইট করছে, সলিড সাবস্টেন্স, লিকুইড সাবস্টেন্স, কম্প্যাক্ট, কোথায় গেল? ক্লোজার, কম্প্যাক্ট স্ট্রাকচার। এটা হচ্ছে কম্প্যাক্ট স্ট্রাকচার। তারপর আমরা দেখবো সাউন্ড প্রোপাগেটস থ্রু ভাইব্রেশনস বিকজ অফ দ্য অ্যাটম, হ্যান ত্যান। তারপর আমরা লিখবো যে আমাদের যেহেতু কম্প্যাক্ট স্ট্রাকচার আছে অ্যাটমিক কপারের ভিতরে, তাহলে আমাদের কপারের মধ্য দিয়ে বেশি পরিমাণ সাউন্ড প্রোপাগেটস হবে। বুঝতে পারছি? তাহলে এইটুক পর্যন্ত আমাদের অব্লিগেটেডই লেখা এই কোশ্চেনের জন্য। আর কোন কোনগুলো হাইলাইট করে রাখছি সেটা আমরা বুঝতেই পারতেছি, ওইটুক না লিখলে নাম্বার পাবা না। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখন আমাদের বলা আছে হোয়াট ডু ইউ মিন বাই 10 WM ইনভার্স 2 ইন্টেন্সিটি অফ সাউন্ড, এক্সপ্লেইন। তাহলে চলো এটা আমরা লিখি, the amount of sound energy that goes through a single area per second is called the intensity of sound. বুঝতে পারছি? তারপরে চলো আমরা দেখি when 10 joule of sound energy flows through an area of 1 m square at a single time, perpendicular to the direction of propagation. In short, আমরা যদি এটা বুঝতে চাই তাহলে আমাদের 1 মিটার স্কোয়ার এই জায়গাটার থ্রুতে যদি আমাদের 10 জুল এনার্জি প্রপাগেটস হয় পারপেন্ডিকুলারলি, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টেন্সিটি অফ সাউন্ড 10 WM ইনভার্স 2। বুঝতে পারছি? তাহলে এইটাই হইতেছে আমাদের ইন্টেন্সিটি অফ সাউন্ড। চলো তারপরে কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়াই আর অল রিফ্লেক্টেড সাউন্ডস আর নট ইকো। আমাদের ইকো হওয়ার মেইন শর্ত হইতেছে আমাদের ব্রেইনকে 0.1 সেকেন্ড টাইম দিতে হবে। 0.1 সেকেন্ডের মধ্যে আরেকটা যদি আমাদের সাউন্ড আসে তাহলে ও আলাদা করতে পারবে না। বুঝতে পারছি? তার মানে আমাদের ইকো শুনতে গেলে আমাদের 0.1560, মানে সোজা কথা 0.1 সেকেন্ডের
বেশি লাগবে। বুঝতে পারছি, কন্ডিশন একটাই, আমাদের সেকেন্ড মানে টাইমটা হতে হবে 0.1 সেকেন্ডের উপরে, তাইলেই আমরা ইকো শুনতে পারবো। তার মানে হইতেছে ব্রেন দুইটা সাউন্ডকে আলাদা করতে পারবে। তাহলে এই কোশ্চেনটা আমরা কেমনে লিখবো, মুছে ফেলি। খালি একটা জিনিস রাখি, ইকো শুনতে গেলে 0.1 সেকেন্ড। আচ্ছা চলো তাহলে গুছাই লিখি। when we hear something, it lasts forever. লাস্ট ফরএভার লিখলাম কেন? for 0.1 second. So to hear two sound separately, they should have a difference of at least 0.1 second. For a sound wave, for a sound to have 0.1 second difference at velocity 330 ms inverse 1, it needs to cover at least 16.5 meter distance. Hence, after reflected, the sound when it enters to our brain through ears, brain can easily separate the two sound এইটুক পর্যন্ত আমরা লিখবো। তার মানে মেইন ওয়ার্ডটা কি আমাদের, আমাদের 0.1 সেকেন্ডের ডিস্টেন্স মানে 0.1 সেকেন্ড পরে আমাদের সাউন্ডটা আসতে হবে, তাহলে আমাদের ব্রেনটা দুইটা মানে আমাদের যে সাউন্ডটা আসতেছে সেই সাউন্ড দুইটাকে আলাদা করতে পারবে। তার মানে লিখে রাখি 0.1 সেকেন্ড মিনিমাম টাইম। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের সবগুলা সাউন্ড কেন আমাদের ইকো হয় না, ঠিক আছে, এটার অ্যান্সার। চলো তার পরেরটা যাই। তারপরেরটা কি বলছে, আচ্ছা এখানে বলছে হোয়াই আর ওয়েভ ক্রেস্ট এন্ড ওয়েভ থ্রু নট দ্য সেম ফেজ। আচ্ছা ফেজ মানে হইতেছে ওভারঅল কন্ডিশন অফ এ পার্টিকেল ইন এ ওয়েভ, ঠিক আছে, কি বললাম, ওভারঅল কন্ডিশন অফ আ পার্টিকেল ইন আ ওয়েভ, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের বুকিশ নলেজ। আমরা ফেজ বলতে কি বুঝি, ফেজ বলতে আমরা বুঝবো সেম ডিরেকশন প্লাস সেম প্লেস,
যদি দুইটা এক্সিস্ট করে, সেম ডিরেকশন আর সেম প্লেস যদি এক্সিস্ট করে, আচ্ছা সেম প্লেস না সেম পজিশন লিখি, এই ওয়ার্ডটা বেটার, পজিশন ওয়ার্ডটা বেটার, হ্যাঁ পজিশন যদি এই দুইটাতে এক্সিস্ট করে তাহলে আমরা বলবো হচ্ছে দুইটা পয়েন্টই আমাদের সেম ফেজে আছে। আর ওয়েভ ক্রেস্ট আর ওয়েভ থ্রু কথাটার মানেটা কি, চলো আমরা এখন চিত্র আঁকি। আমাদের এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, ঠিক আছে এ, আর এটা হইতেছে আমাদের ওয়েভ ক্রেস্ট, আর এটা হইতেছে আমাদের ওয়েভ থ্রু। বুঝতে পারছি? এই কথাটাকে এভাবে লেখে, থ্রু এভাবে লেখে, THROUGH এভাবে লেখে, কিন্তু মোস্ট অ্যাকুরেট হইতেছে TROUGH। এখন ওয়েভ ক্রেস্ট আর ওয়েভ থ্রু দুইটা পয়েন্ট সেম না কেন? দুইটা পয়েন্ট সেম না, এর পিছনে লজিকটাই হইতেছে ভাই দুইটা সেম ফেজে নাই। সেম ফেজে নাই কেন? একে তো আমাদের পজিশনটা দেখো, আমাদের এইটার পজিশন হইতেছে একদম হাইয়েস্ট প্লাস এর জায়গায়, আর এটার পজিশন হইতেছে আমাদের মাইনাস এর জায়গায়, একটা গেল, তার মানে আমাদের পজিশন সেম না এখানে। আর ওয়েভ ক্রেস্টের বেলায় ডিরেকশনটা কি? আমাদের ওয়েভ ক্রেস্টের বেলায় ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, আর ওয়েভ থ্রু এর বেলায় ডিরেকশনটা হইতেছে পার্টিকেলস গুলা উপরের দিকে, তার মানে ডিরেকশনও আমাদের সেম নাই। তার মানে আমরা কেমনে বলতে পারবো ওয়েভ ক্রেস্ট আর ওয়েভ থ্রু দুইটাই সেম ফেজে আছে? বুঝতে পারছি? সেজন্যই বলা হয় ওয়েভ ক্রেস্ট আর ওয়েভ থ্রু দুইটা সেম ফেজে নাই। তাহলে আমরা কথাটা কিভাবে গুছায় লিখতে পারি চলো দেখি। চলো তাহলে দেখি আমরা এখন, যদি আমরা পরীক্ষার হলে লিখতাম তাহলে আমরা কিভাবে লিখতাম। আচ্ছা, ফেজ মিনস দ্য ওভারঅল কন্ডিশন অফ দ্য পার্টিকেল ইন এ ওয়েভ, যেটা লিখে ফেলছি, ঠিক আছে, এটা লাগবেই। This means its velocity, direction, acceleration, displacement, etc. In case of wave crest and wave through, the direction of motion and displacement, ওই যে বললাম পজিশন, তোমরা খালি মনে রাখবা পজিশন অ্যান্ড ডিরেকশন, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। আর নট দ্য সেম, ডিরেকশন অফ মোশন ভ্যারিজ ফর দ্যাট, তারপরে হচ্ছে চিত্র আঁকায় বুঝাই দিবা। বুঝতে পারছি? এটা গেল আমাদের থার্ড কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, এই কোশ্চেনের বেলায় আমাদের বলা আছে ওয়াই ডাজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন সি ওয়াটার হায়ার দেন পিওর ওয়াটার। আচ্ছা, সি ওয়াটার লিখলাম, পিওর ওয়াটার লিখলাম, ঠিক আছে। কোনটার ডেনসিটি বেশি? ডেনসিটি হচ্ছে আমার ডেনসিটি হাই, বুঝতে পারছি। আর এইখানটায় সাউন্ড লিখতে হবে, সাউন্ড ট্রাভেলস ফাস্টার ইন ডেন্সার মিডিয়াম। 2 নম্বর পয়েন্ট লিখলাম আমরা, 1, 2। বুঝতে পারছি? সি ওয়াটারের ক্ষেত্রে molecular structure remains compact। বুঝতে পারছি? এই 3টা পয়েন্ট হাইলাইট করতে পারলেই আমরা 2-2 পাবো, আর বেশি কিছু লাগবে না, জাস্ট এই 3টা পয়েন্ট। চলো তারপরে কোশ্চেন আমরা যাই। আচ্ছা, এই কোশ্চেনে আমাদের কি বলা আছে, ওয়াই ক্যান সাউন্ড বি হার্ড ফাস্টার ইন রেনি সিজন কম্পেয়ার টু উইন্টার। আচ্ছা, যত আমাদের হিউমিডিটি তত আমাদের ভেলোসিটি অফ সাউন্ড, তার মানে কি লিখবো? আচ্ছা, এখানে লিখি হিউমিডিটি প্রপোর্শনাল টু ভেলোসিটি অফ সাউন্ড। বুঝতে পারছি? আমাদের যত হিউমিডিটি বাড়তেছে তত ভেলোসিটি অফ সাউন্ডও বাড়তেছে। আমাদের রেইনি সিজনের ক্ষেত্রে, রেইনি সিজন আর এটা হচ্ছে উইন্টার, আমাদের হিউমিডিটি কোথায় বেশি? হিউমিডিটি আমাদের এখানে বেশি, মানে হচ্ছে আমাদের রেইনি সিজনে বেশি। টেম্পারেচার কোথায় বেশি? টেম্পারেচার আমাদের রেইনি সিজনে বেশি, যার কারণে সাউন্ড আমাদের ফাস্ট ট্রাভেল করে, সাউন্ড ট্রাভেলস ফাস্টার। বুঝতে পারছি? হিউমিডিটি, টেম্পারেচার আর সাউন্ড কোথায় ফাস্ট ট্রাভেল করে, আর কিচ্ছু লাগবে না, এই 3টা পয়েন্ট সাজায় লিখতে পারলে 2-2। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের লাস্ট কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন, সেটা লেখা আছে ওয়াইজ গার্লস ভয়েস
হাই পিচড কম্পেয়ার টু ভয়েস, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে দেখবো হচ্ছে শ্রেয়া ঘোষাল আর আতিফ আসলাম। শ্রেয়া ঘোষাল আর আতিফ ভাই, ঠিক আছে? এখন আমরা দুইজনের ক্ষেত্রে কম্পেয়ার করব। শ্রেয়া ঘোষাল কিন্তু চাইলেই অনেক হাই পিচে যাইতে পারে, কিন্তু আতিফ আসলাম হাই পিচ মানে অনেক তীক্ষ্ণ। তীক্ষ্ণ মানে বুঝতে পারতেছি, একদম ইন্টেন্সিটি অনেক হাই থাকে শ্রেয়া ঘোষাল, একদম মানে পিচটা অনেক হাই নিয়ে শ্রেয়া ঘোষাল অনেক উপরের লেন্থে যেতে পারে, কিন্তু আতিফ আসলাম কিন্তু এত হাই পিচে যেতে পারে না, স্বাভাবিক। এখন আমার কোশ্চেন করছে এটাই, এটা কেন হয়? ঠিক আছে, তাহলে আমরা তিনটা কন্ডিশন এখানে জানবো। ঠিক আছে, তিনটা কন্ডিশন, এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হইতেছে ভোকাল কর্ড লেন্থ। আচ্ছা, ভোকাল কর্ড লেন্থ যাদের শর্টার হবে, ঠিক আছে, তাদের ফ্রিকোয়েন্সি বেশি হবে, আর যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় সেটা হাই পিচ প্রডিউস করবে। তাহলে কি কি বললাম আমি? ভোকাল কর্ড লেন্থটা বললাম শর্টার একটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি তাইলে বাড়াই দিবে, ফ্রিকোয়েন্সি তাইলে বেশি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে, হাই পিচড আমাদের ভলিউম প্রডিউস করবে। ঠিক আছে, তিনটা কন্ডিশন বুঝতে পারছি। আরেকটা কন্ডিশন আছে এখানে, ভোকাল কর্ড লেন্থের মধ্যে আমরা তিনটা পার্ট পেলাম, তারপরে পার্টটা আমরা যাব হচ্ছে ল্যারিংস গ্রোথ। ঠিক আছে, যাদের ল্যারিংসটা হইতেছে শর্টার মানে ছোট হয়, তাদের ওই একই কন্ডিশন, ফ্রিকোয়েন্সি বেশি হয় আর হাই পিচের ভলিউম প্রডিউস করতে পারে। তার মানে আমাদের মেইন কন্ডিশন কোনটা? আমাদের মেইন কন্ডিশন হইতেছে ভোকাল কর্ডের লেন্থটা শর্টার যদি হয় আর ল্যারিংসের গ্রোথটা যদি শর্টার হয়, তাহলে দুই জায়গায় আমাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি পরিমাণ প্রডিউস করতে পারে। এটা কারা প্রডিউস করতে পারে? এটা হচ্ছে মেয়েদের, মানে বায়োলজিক্যালি এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, বায়োলজিক্যালি এটা মেয়েদের থাকেই, বুঝতে পারছি। সেজন্য দেখো না, যখন মায়েরা চিল্লায় তখন কানে খুব বেশি লাগে, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে হাই পিচের ভলিউম আমরা প্রডিউস করতে পারি, বুঝতে পারতেছি। তার মানে আমাদের প্রশ্নটা কি ছিল? ওয়াইজ গার্লস ভয়েস হায়ার পিচড কম্পেয়ার টু বয়েস। তার মানে আমাদের ভোকাল কর্ড লেন্থ আর ল্যারিংস এর ব্যাখ্যা দিলেই হয়ে যাবে মোটামুটি। তাহলে এটাই ছিল আমাদের কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন। আমরা কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনের মধ্যে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনই আমরা তোমাদের প্রোভাইড করার ট্রাই করছি। আচ্ছা, ভালো কথা, একটা কোশ্চেন আমি হয়তো মিস দিয়ে যেতে পারি, চলো সেই একটা কোশ্চেন এখন আমি এখানে শর্ট আউট করাই দিই। আচ্ছা, এই কোশ্চেনটার মধ্যে ফার্স্ট অফ অল আমরা কি দেখব? আমাদের ধরো একটা স্পেসিফিক ভলিউম আছে, হ্যাঁ, আমাদের এইখানটায় ধরো আমরা একটা পট নিলাম, এইখানটায় আমাদের এয়ার বাবলস আছে, দেখো তো আমাদের এয়ার বাবলস ছোট 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 এয়ার বাবলস আছে, হ্যাঁ। এখন এয়ার বাবলস এর বদলে আমি যদি এইখানটায় সেই এয়ার বাবলস গুলা বাদ দিয়ে আমি যদি এখানে ওয়াটার বাবলস গুলা রাখি, তাহলে কি হবে? ওয়াটার বাবলস এর মধ্যে আমাদের মলিকিউলার স্ট্রাকচার কি আরো কম্প্যাক্ট না? মলিকিউলার স্ট্রাকচার আরো কম্প্যাক্ট, ঠিক আছে। মলিকুলার স্ট্রাকচার যদি কম্প্যাক্ট হয়, আর এয়ারের বাবল গুলোর মধ্যে মলিকুলার স্ট্রাকচারটি কতগুলো কম্প্যাক্ট না, এটা তো গ্যাসিয়াস ফেজ, আর ওয়াটার বাবল গুলো তো আমাদের লিকুইড ফেজ। তার মানে আমি এখানে কি বুঝাতে চাইতেছি, আমাদের যখন হিউমিডিটি বাড়ে তখন আমাদের ওয়াটার বাবলস গুলার পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। ওয়াটার বাবলস গুলা মানেই হইতেছে লিকুইড ফেজ, তার মধ্য দিয়ে মলিকুলার স্ট্রাকচার থাকে অনেক কম্প্যাক্ট, যার কারণে হিউমিডিটি বাড়ার সাথে সাথে আমাদের ভেলোসিটি অফ সাউন্ড ইনক্রিজ হয়। কিন্তু একইভাবে আমাদের যদি হিউমিডিটি কমে, তার মানে কি ওয়াটার বাবলস গুলোর পরিমাণটা কমতেছে, অন্যদিকে এয়ার বাবলস এর পরিমাণ বাড়তেছে। এয়ার বাবলস এর পরিমাণ বাড়ুক, এয়ার বাবলস হইলে আমাদের কি হবে? গ্যাসিয়াস ফেজ বাড়বে, গ্যাসিয়াস ফেজের মলিকুলার স্ট্রাকচার তো আমাদের কম্প্যাক্ট না, যার কারণে ভেলোসিটি অফ সাউন্ড আমাদের হিউমিডিটি ডিক্রিজ হওয়ার সাথে সাথে কমে যায়, আর ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমাদের ভেলোসিটি অফ সাউন্ড বেড়ে যায়। বুঝতে পারছি, এটাই আমাদের সুন্দর মতো গুছায় লিখতে হবে। আশা করি আমাদের এই পর্যন্তই এনাফ, এর বাইরে আর কিছু পড়া লাগবে না। কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন স্পেসিফিক্যালি তোমরা যদি এই পর্যন্ত ভালো মতো দেখো, তাহলে ইনশাল্লাহ চ্যাপ্টার 7 এর কোনো কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন তোমরা আটকাবে না। তাহলে আজকে এ পর্যন্তই ভাইয়ারা, সুস্থ থাকো, ভালো মতো প্রিপারেশন নাও, আল্লাহ হাফেজ।